ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা সকলেই জানো আগামী দিনে অনেক চাকরির পরীক্ষার এক্সাম আসতে চলেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ এক্সাম হলো গ্রাম পঞ্চায়েত এক্সাম, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউপি, কেপি, রেল, আইসিডিএস। তো এই সমস্ত পরীক্ষাগুলোর কথা মাথায় রেখেই আমাদের ইউটিউব চ্যানেলে শুরু হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ক্লাস সাবজেক্ট ওয়াইজ। আজকে আমাদের ক্লাস ভারতের সংবিধান, একদম প্রথম ক্লাস গণপরিষদ। তো তোমরা ভিডিওটি পুরোটি দেখবে, ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমাদের আজকে প্রথম ক্লাস গণপরিষদ। এই গণপরিষদের আজকের গণপরিষদটা কী, তার গঠন, কার্যাবলী, গুরুত্ব, এই সমস্ত নিয়ে আজকে পুরো ক্লাসটা হবে। এবং এখান থেকে বিভিন্ন এক্সামে অনেক এক্সামে কোশ্চেন এসছে, বিভিন্ন কোশ্চেন আসে বিভিন্নভাবে। তো সেগুলো আমরা ডিসকাস করব আস্তে আস্তে। তো চলো শুরু করা যাক আমাদের প্রথম ক্লাস। গণপরিষদ হলো এমন একটি প্রতিনিধিত্বমূলক সংস্থা যার প্রধান কাজ ছিল স্বাধীন ভারতের সংবিধান রচনা করা। ঠিক আছে, এটা আমাদের প্রথম জানতে হবে যে গণপরিষদটা যে আমাদের কেন রচনা করা হয়েছিল। তো ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধানগুলির মধ্যে অন্যতম এবং এই সংবিধান রচনার কিন্তু সম্পূর্ণ দায়িত্বই ছিল কিন্তু পালন করেছিল গণপরিষদ। ঠিক আছে, তো আমাদের প্রথমে যে পয়েন্টগুলো আমরা দেখে নিলাম সেগুলো, গণপরিষদটা কেন গঠন করা হয়েছিল সেটা আমরা জেনে গেলাম। ওকে, তো নেক্সট আমাদের গণপরিষদের গঠনের পটভূমি এবং এই গণপরিষদের ধারণা উৎপত্তি কোথা থেকে হয়েছিল সে সমস্ত দেখে নিই। চলো, তো আমাদের প্রথমেই পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা এখানে, সেটা হলো 1934 সালে প্রথম ধারণা দেন এম এন রয়। এটা কিন্তু বিসিএস পিওয়াইকিউর মধ্যে চলে আসছে। ওকে, এবং নেক্সট 1935 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গণপরিষদের দাবি তোলে। 1940 সালের আগস্ট অফারে ব্রিটিশ সরকার ভারতীয়দের সংবিধান রচনার অধিকার স্বীকার করে নেন। 1942 সালের ক্রিস মিশন এ গণপরিষদ গঠনের প্রস্তাব দেওয়া হয়। তো এই সমস্ত যে পয়েন্টগুলো আমি বলছি এগুলো কিন্তু প্রত্যেক খাতায় নোট করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। এবং 1946 সালের ক্যাবিনেট মিশন প্ল্যানে ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়। ওকে, তো গণপরিষদটা গঠিত হয়ে গেল। এবার আমরা দেখে নেব এই সদস্য সংখ্যা কজন ছিল তাদের গণপরিষদে। গণপরিষদের সদস্য সংখ্যা ছিল প্রথমের দিকে, মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। ওকে, তো এদের মধ্যে আবার ভাগগুলো এক্সামে আসে, সেগুলি হলো ব্রিটিশ ভারতের বিভিন্ন প্রদেশ থেকে। ওকে, 292 জন ছিলেন সদস্য। দেশীয় রাজ্য থেকে ছিলেন 93 জন, মানে প্রিন্সলি স্টেট যেগুলো আর কি ছিল, রাজারা শাসন করতেন সেখান থেকে ছিলেন 93 জন। এবং প্রধান কমিশনার শাসিত অঞ্চল থেকে ছিলেন 4 জন। ঠিক আছে, তো এই যে বিভাগগুলো এগুলো কিন্তু এক্সামে আসে, তো তোমাদের এখানেও এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট চলো দেখে নিই, এই যে গণপরিষদের বিভিন্ন অধিবেশন হয়েছিল। ঠিক আছে, গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। ওকে, প্রথম অধিবেশন হয় 1946 সালের 9 ডিসেম্বর। এবং এটা কোথায় হয়েছিল এটাও কিন্তু এক্সাম আসে। প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল দিল্লির সংসদ ভবনে। মুসলিম লীগের সদস্যরা এই অধিবেশন বয়কট করেছিল এবং অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, 9 ডিসেম্বর তো অধিবেশন হয়েছিল, তখন কিন্তু স্থায়ী সভাপতি নির্বাচন করা হয়নি। তো সেই জন্য এখানে অস্থায়ী সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সচ্চিদানন্দ সিনহা। ওকে, নেক্সট আমাদের যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ, 11 ডিসেম্বর। এই 11 ডিসেম্বরে স্থায়ী সভাপতি নির্বাচিত হয়। তো সেক্ষেত্রে আমাদের গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবেই যে প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন এবং অস্থায়ী সভাপতি কে ছিলেন, এই দুটো কিন্তু পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট, এখানে আর একটা কোশ্চেনে তোমাদের এক্সট্রা ইনফরমেশন বলা যায়, সেটা হলো সহসভাপতি কে ছিলেন পরীক্ষা আসে। তো তোমরা নোট করে নাও এখানে, এইচ.সি. মুখার্জি, হরিশচন্দ্র মুখার্জি। ওকে, তো এরপরে যেটা আর একটা গুরুত্বপূর্ণ সেটা হলো উদ্দেশ্য প্রস্তাব, অবজেক্টিভ রেজলিউশন। এটা কী ছিল?
এটা এই অবজেক্টিভ রেজলিউশন 13 ডিসেম্বর 1940 সালে এটা আনা হয়। এই প্রস্তাবটা উত্থাপন করেন জওহরলাল নেহরু। ওকে, তো এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখান থেকে তোমাদের পরীক্ষা আসে যে অবজেক্টিভ রেজলিউশন কে প্রস্তাব উত্থাপন করেছিলেন? জওহরলাল নেহরু হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা দেখে নিই এই অবজেক্টিভ রেজলিউশনটা কী, এর মূল বিষয়গুলো কী কী ছিল। এই অবজেক্টিভ রেজলিউশনে মূল বিষয়গুলো ছিল ভারতের সার্বভৌমত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠা, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচার, স্বাধীনতা সমতা, সংখ্যালঘুদের অধিকার রক্ষা। ওকে, তো এই যে পাঁচটি আমরা দেখলাম, এইগুলো কিন্তু এই যে প্রস্তাবটির মধ্যে লেখা ছিল এবং এটি জওহরলাল নেহরু প্রথম প্রস্তাবটি এনেছিলেন এবং পরবর্তীকালে এই প্রস্তাবটাই কিন্তু প্রস্তাবনা নাম হিসাবে পরিচিত হয়। প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, এটা বলা যায় এই প্রস্তাবই সংবিধানের প্রস্তাবনার ভিত্তি হয়। ঠিক আছে, তো এর পরবর্তীকালে 1947 সালে দেশটা ভাগ হয়ে যায় এবং পাকিস্তানের সদস্যরা পৃথক হয়ে যান। তখন সদস্য সংখ্যা কমে গিয়ে 289 থেকে হয়ে যায় কত? 299। 389 থেকে হয়ে যায় 299। তাহলে যখন দেশটা ভাগ হয়ে যায় তখন কিন্তু সদস্য সংখ্যা কমে গিয়ে 299 জন হয়ে যায়। তখন কিন্তু আবার আমাদের এই ভাগগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বিভাগ এখানে প্রদেশ থেকে হয় 229 জন, দেশ রাজ্য থেকে হয় 70 জন। এখানে কিন্তু তখন এই ভাগটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই গণপরিষদের থেকে বিভিন্ন স্বাধীন হওয়ার পর বিভিন্ন কমিটি গঠন হয়েছিল। তো গণপরিষদ বিভিন্ন বিষয়ের জন্য একাধিক কমিটি গঠন করেছিল। তো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। প্রথমে যেটা হলো ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ওকে, ইউনিয়ন পাওয়ার্স কমিটিতে ছিলেন জওহরলাল নেহরু। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটিতে ছিলেন জওহরলাল নেহরু। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটিতে ছিলেন বল্লভভাই প্যাটেল। অ্যাডভাইজরি কমিটি অফ ফান্ডামেন্টাল রাইটসে ছিলেন বল্লভভাই প্যাটেল। রুলস কমিটিতে ছিলেন রাজেন্দ্র প্রসাদ। ডিটেলসে কিন্তু এখানে ডিসকাস করা হচ্ছে। ডাব্লিউবিসিএসের জন্য এই নোটটি খুবই গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিসিএসের মতো এক্সামও কিন্তু এটা কভার করে নেবে। ঠিক আছে, এবার যারা সামনে আমাদের পঞ্চায়েতের এক্সাম আসতে চলেছে, তো যারা মোটামুটি চিন্তাভাবনা করেছো যে আমাদের এখন থেকে প্রিপারেশন নেওয়া দরকার, তো তারা আমাদের, যদি এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, তো তারা আমাদের সঙ্গে জুড়তে পারো এবং আমাদের অফলাইন ক্লাস, আমাদের যেটা অফলাইন ক্লাস তোমাদের কৃষ্ণনগরে সেটা হয় এবং আমাদের যে প্রস্তাবিত একটা সংখ্যা দেওয়া হয়েছে যে পঞ্চায়েতের নিয়োগের জন্য, সেটা 11,154। অনেক ভ্যাকান্সি, খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের অফলাইন ব্রাঞ্চ কৃষ্ণনগর নদিয়াতে, তোমরা আমাদের সঙ্গে যুক্ত পারো। যারা অনলাইনে মনে করছো যে অনলাইনে আমরা প্রিপারেশন নিতে চাই, তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে নিলে আমরা সমস্ত ডিটেলস বলে দেবো। ঠিক আছে, তো অনেক ভ্যাকান্সি আছে, তো এখনই প্রিপারেশন শুরু করে দেওয়া বেটার, কারণ পরীক্ষার আগে প্রিপারেশন শুরু করে লাভ নেই। ওকে, তো চলো নেক্সট আমরা চলে যাই আমাদের টপিকে। আমাদের টপিকের নেক্সট যেটা কমিটি সেটা হলো খসড়া প্রণয়ন কমিটি। এটা সভাপতি হয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর। খুবই পরীক্ষায় আসে এটা বারবার, খুব ইম্পর্টেন্ট এটা কোশ্চেনটা। খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ঠিক আছে, এবং এই খসড়া কমিটির সভাপতি যে ছিলেন সেটা তো পরীক্ষায় আসেই, তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সদস্য কারা ছিলেন, এটাও কিন্তু পরীক্ষায় আসে। সদস্যদের মধ্যে এই নামগুলি মনে রাখার দরকার, তোমরা নোট করে নেবে। ডক্টর বি আর আম্বেদকর, এন গোপালাস্বামী আয়াঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, বি এল মিত্তার, ডিপি খৈতান। তো এই দুজনের লাস্ট দুজনে কিন্তু পরবর্তীকালে জয়েন হয়েছিলেন, পরিবর্তিত হয়ে জয়েন হয়েছিলেন। আমরা নেক্সট চলে যাব আর একটা পয়েন্টে, সেটা হলো ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের প্রধান স্থপতি বলা হয়, চিফ আর্কিটেক্ট অফ দ্য কনস্টিটিউশন। এটা কিন্তু তোমরা প্রত্যেকে নোট করে নেবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট যেটা আমাদের পয়েন্ট, সেটা হলো সংবিধান গ্রহণ হয়েছিল কবে? সংবিধান গ্রহণ হয়েছিল 26শে নভেম্বর 1949। গণপরিষদ সংবিধান গ্রহণ করেছিল।
এখানে পরীক্ষায় আসে কোশ্চেনটা এবং গুলিয়ে যায়, সেটা হলো কি নেক্সট পয়েন্ট, যেটা হলো 24শে জানুয়ারি 1950 সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেছিলেন। জাতীয় সঙ্গীত হিসাবে জনগণ মন গৃহীত হয়েছিল। ঠিক আছে, তো 24শে জানুয়ারি 1950 এখানে জাতীয় সঙ্গীত হিসাবে জনগণ মন গৃহীত হয়েছিল। জাতীয় গান হিসাবে কিন্তু বন্দে মাতারাম স্বীকৃতি পেয়েছিল। ঠিক আছে, তো এখানে যে ডেটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ডেটগুলো মাথায় রাখবে। তো আমাদের প্রথম ডেট কী ছিল? 26শে নভেম্বর 1949 সংবিধান গৃহীত হলো। ঠিক আছে, 24শে জানুয়ারি 1950 এটা জাতীয় সঙ্গীত হিসাবে জনগণ মন গৃহীত হলো। জাতীয় গান হিসাবে বন্দে মাতরম স্বীকৃত পেয়েছিল। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হলো 26শে জানুয়ারি 1950 এই তারিখে কী হয়? এই তারিখে হয়েছিল সংবিধান কার্যকর। তো আমরা একটু আগে এখানে জানলাম যে 26শে নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়েছিল, একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট আমরা জানলাম 26শে জানুয়ারি 1950 সংবিধান কার্যকর হয়েছিল। এই দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা চলে যাই যে এই 26শে জানুয়ারি তারিখটি কেন বেছে নেওয়া হয়। কারণ কি? কারণ হচ্ছে 1930 সালে এই দিনে পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়েছিল। ঠিক আছে, লাল অধিবেশনে এটা হয়েছিল জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে। ঠিক আছে, তো নেক্সট আমাদের যেটা পয়েন্ট, সেটা হলো সংবিধানের গণপরিষদের কাজের পরিসংখ্যান, মানে কতদিন সময় লেগেছিল এটি তৈরি করতে, কতগুলি অধিবেশন হয়েছিল। তো দেখো, মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। এটা নিয়ে বিতর্ক আছে, বিভিন্নভাবে 17 দিনও পাবে। তো কিন্তু আপডেটেড যেটা ভেরিফাইড একদম, সেটা হলো 2 বছর 11 মাস 18 দিন। মোট অধিবেশন কতগুলি হয়েছিল? 11টি অধিবেশন হয়েছিল। মোট বৈঠকের দিন কদিন ছিল? 165 দিন। ঠিক আছে, আর সংবিধানে মূলত 22টি অংশ, 395টি অনুচ্ছেদ, 8টি তফসিল একদম বিগিনিং লেভেলে ছিল। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাস, গণপরিষদ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস। তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যদি মনে হয় যে হ্যাঁ সত্যি ইনফরমেটিভ ক্লাসটি হয়েছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তীতে আরও ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর পরবর্তী ক্লাসেই আমরা এই গণপরিষদের উপরে এমসিকিউ আলোচনা করব। আজকে এই পর্যন্তই, বাই।